হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 7, সবাই ভালো আছো তো? বাড়িতে আছো, সুস্থ আছো আশা করি। পাশাপাশি পড়াশোনাটাও চলছে তো? সবাই বই পেয়ে গেছো, অল অফ ইউ হ্যাভ গট ইউর বুকস। তো যার যার মতো করে পড়াশোনা শুরু করে দিয়েছো। আমি আবার আসলাম তোমাদের সঙ্গে আলোচনা করতে। আমরা সিভিক্স নিয়ে আলোচনা করছি। সিভিক্সের আজকে থার্ড চ্যাপ্টার আমরা আলোচনা করব। এই চ্যাপ্টারটার দ্য টাইটেল অফ দ্য চ্যাপ্টার ইজ হাউ দ্য স্টেট গভর্নমেন্ট ওয়ার্কস, রাজ্য সরকারের শাসন ব্যবস্থা, যেটা আমাদের তৃতীয় অধ্যায় সিভিক্সের, সেই বিষয়টা নিয়েই আজকে আমরা আলোচনা করব। তোমাদের বই আছে নিশ্চয়ই, বইটা খোলা রাখতে পারো সামনে, যখন টিভিতে বা মোবাইলে যখন ক্লাসটা দেখবে বইটা সামনে রাখলে সুবিধা হবে, বুঝতে পারবে জিনিসটা। তো যাক, আলোচনার শুরুতেই আমরা যে জিনিসটা বলছি, আমরা যদিও আলোচনা করছি রাজ্য সরকারের শাসন ব্যবস্থা নিয়ে, তোমরা ক্লাস 6-এ দুটো বিষয় পড়ে এসেছো আমি নিশ্চিত। সেটা হলো গিয়ে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা। এই স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার মধ্যে দুটো পর্যায় রয়েছে। একটা হলো গ্রামীণ স্থানীয় স্বায়ত্তশাসন, দ্যাট ইজ রুরাল লোকাল সেলফ গভর্নমেন্ট, অ্যান্ড দ্য আদার ওয়ান ইজ আরবান লোকাল সেলফ গভর্নমেন্ট, মানে গ্রামাঞ্চলের স্থানীয় স্বায়ত্তশাসন এবং শহরাঞ্চলের স্থানীয় স্বায়ত্তশাসন। সেখানে বিভিন্ন স্তর নিয়ে তোমরা পড়াশোনা করেছো, দেখেছো। যেমন গ্রামাঞ্চলে যেটা রয়েছে, যেমন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এসব স্তরগুলো সম্পর্কে তোমরা পড়েছো, জেনেছো, দেখেছো কীভাবে গ্রামাঞ্চলে শাসন ব্যবস্থা চলে, পঞ্চায়েত কিভাবে কাজ করে। তোমরা ডিটেইল এই সম্পর্কে বিস্তারিত পড়েছো। ইউ হ্যাভ স্টাডিড ইন ডিটেইল অ্যাবাউট দিজ ম্যাটার্স। আবার শহরাঞ্চলও তেমনিভাবে মিউনিসিপ্যাল কর্পোরেশন, বড় শহরের ক্ষেত্রে মিউনিসিপ্যাল কর্পোরেশন, ছোট শহরেতে মিউনিসিপ্যালিটি বা সাব আরবান এরিয়াতে, যেখানে মানে শহর গড়ে উঠছে এমন জায়গাগুলির মধ্যে নগর পঞ্চায়েত, এসব সম্পর্কে তোমরা জেনেছো, বুঝেছো, পড়েছো। এই হলো গিয়ে স্থানীয় স্তরের, ঠিক আছে, বা লোকাল লেভেলে স্বায়ত্তশাসন ব্যবস্থা। আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে রাজ্য স্তরের শাসন ব্যবস্থা। আমরা যদি সামগ্রিকভাবে চিন্তা করি তাহলে দেখবে শাসন ব্যবস্থা আমাদের দেশে শাসন ব্যবস্থা মূলত তিনটি পর্যায়ে পরিচালিত হয়, যাদেরকে বলা হচ্ছে লোকাল লেভেল, স্টেট লেভেল অ্যান্ড সেন্ট্রাল লেভেল। ওকে, স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা, রাজ্য স্তরের শাসন ব্যবস্থা এবং জাতীয় স্তরের। তো আমরা আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করছি সেটা হলো স্টেট লেভেল বা রাজ্য স্তরের শাসন ব্যবস্থা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে? তাহলে এই রাজ্য স্তরের শাসন ব্যবস্থা পরিচালনা করতে গিয়ে কাদের ভূমিকাটা প্রধানত আমরা দেখতে পাই, কারা এখানে মেইন রোল প্লে করেন, হু আর দ্য মেইন রোল প্লেয়ার্স হু টেক দ্য অ্যাক্টিভ ইনিশিয়েটিভ ইন স্টেট অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে প্রথমেই যাদের কথা বলতে হয় তারা হলেন এমএলএ। এই কথাটা তোমাদের জন্য নতুন নিশ্চয়ই না। এমএলএ কথাটা তোমরা নিশ্চয়ই শুনে থাকবে, ক্লাস 7-এর ছাত্রছাত্রীরা, তোমাদের এমএলএ সম্পর্কে আইডিয়া আছে। ঠিক আছে, এই এমএলএর ফুল ফর্মটা কি জানো তো সবাই? হ্যাঁ, নিশ্চয়ই জেনে থাকবে তোমরা। এমএলএ, এম ফর মেম্বার্স অফ লেজিসলেটিভ, এ ফর অ্যাসেম্বলি, মেম্বার্স অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এটা তোমাদের প্রথমেই বলে রাখছি। এই একটা ছোট্ট শর্ট কোশ্চেনও থাকতে পারে কিন্তু তোমাদের পরীক্ষায়, এমএলএর পুরো নাম কি, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এমএলএ। তাহলে আবার আমরা কি বলবো? মেম্বার্স অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তাহলে মানে কি শুনতে বেশি কঠিন মনে হচ্ছে? যে মেম্বার্স তো বুঝতে পারলাম, যারা সদস্য বা সভ্য যারা মেম্বার্স। ঠিক আছে, লেজিসলেটিভ ব্যাপারটা কি? লেজিসলেটিভ কথাটা আসছে লেজিসলেচার থেকে। লেজিসলেচার ইংরেজিতে একটা কথা আছে যেটা বলা হয় লেজিসলেচার। তোমরা নিশ্চয়ই এই সম্পর্কে তো ধারণা রয়েছে যে যে কোনো সরকারের, যে কোনো লেভেলের সরকারের তিনটে বিভাগ রয়েছে। সেগুলো কি কি তোমাদের জানা আছে বিষয়টা? তোমরা 6-ও এই সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছো নাকি? সেটা হলো গিয়ে লেজিসলেটিভ, এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি। এই হলো তিনটে অর্গান যে কোনো সরকারের, সেটা যে স্তরেরই হোক না কেন। তিনটে লেভেল থাকে, তিনটা বডি থাকে, আমরা এগুলোকে বলি অর্গানস অফ এ গভর্নমেন্ট। সরকারের তিনটা অঙ্গ থাকে। ঠিক আছে, তো তাদের মধ্যে প্রথমটাই হলো লেজিসলেচার, যাকে বাংলায় বলা হয় আইন বিভাগ। ঠিক আছে, আইন বিভাগ কথাটা দিয়ে আশা করি বুঝতে পারছো। তো লেজিসলেচার
আইন বিভাগ একই অর্থে ব্যবহৃত হচ্ছে। তো এই আইন বিভাগের যারা সদস্য রাজ্য স্তরে, যেহেতু আমাদের আলোচনার বিষয় হলো রাজ্য সরকারের শাসন ব্যবস্থা, তাহলে এই রাজ্য স্তরে যারা লেজিসলেটিভ বডির মেম্বার বা আইন বিভাগের যারা সদস্য, তাদেরকে আমরা কি বলছি সংক্ষেপে? এমএলএ। আর বাংলায় আমরা কি বলবো তাদের? বাংলায় আমরা কি বলে থাকি? এটাও নিশ্চয়ই তোমাদের জানা আছে, তাদেরকে বলা হয় বিধায়ক। ঠিক আছে, বিধানসভার যারা সদস্য তাদেরকে বলা হচ্ছে বিধায়ক। ঠিক আছে, তাহলে এই লেজিসলেটিভ বডি বাংলায় যাকে বলছি আমরা আইন বিভাগ, তাহলে এটার কাজটা কি হতে পারে? নিশ্চয়ই শব্দটার মধ্যেই, কথাটার মধ্যেই উত্তরটা রয়ে গেছে। আইন বিভাগ মানে আইন তৈরি করা, ঠিক আছে, বা এটাকে নিয়ে কাজ করা। ঠিক আছে, তাহলে আইন বিভাগ যে বিষয়টা সেটাকে আমরা দেখি সেটা কিভাবে কাজ করছে, বা এমএলএরা সেখানে কিভাবে নির্বাচিত। প্রথম আমরা দেখব যে এমএলএরা কিভাবে নির্বাচিত হচ্ছেন। একজন এমএলএ তিনি কিভাবে এমএলএ হলেন? প্রথম প্রশ্ন হলো এটা। সবাই জানো যখন বিধানসভার ইলেকশন হয়, ইলেকশন কি? ইলেকশন ইজ নাথিং বাট সিলেকশন অব দ্য রিপ্রেজেন্টেটিভস। আমাদের দেশে সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে, ইংরেজিতে যাকে বলে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি, এই সিস্টেমটার মাধ্যমে যারা 18 বছর এবং তার ঊর্ধ্বে ভোট দিয়ে তাদের প্রতিনিধিদের নির্বাচন করেন। তো রাজ্য স্তরে যাদেরকে এই প্রাপ্তবয়স্করা ভোট দিয়ে নির্বাচন করেন তাদেরকেই আমরা বলছি এমএলএ। বুঝতে পারছো? মানে বিধানসভার সদস্য অথবা আমরা বলবো বিধায়ক। এখন এই এমএলএরা যখন রাজ্য স্তরের বিধানসভার ইলেকশন হচ্ছে তারা নির্বাচিত হন। তো জানোই ইলেকশন মানে হচ্ছে কি? কতগুলো রাজনৈতিক দলের মধ্যে প্রতিযোগিতা। বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে, তারা ইলেকশনের আগে থেকেই, ভোটের আগে থেকেই প্রচার চালাতে থাকেন। তো যখন যেই দল ইলেকশন যখন হলো, যখন ফল ঘোষণা হলো, তখন কোনো একটা রাজনৈতিক দল সবচেয়ে বেশি ভোট পাবে, এটা খুব স্বাভাবিক। ঠিক আছে, যখন খেলা হয়, যখন দৌড় হলো, তোমরা স্কুলে অ্যানুয়াল স্পোর্টসে যেমন দৌড়ো, সেখানে কি একজন ফার্স্ট হবে একজন সেকেন্ড হবে এমন হয় তো? ঠিক তেমনিভাবে নির্বাচনে কোনো একটা রাজনৈতিক দল বেশি ভোট পাবে সবার থেকে, এটাই স্বাভাবিক। তাহলে যেই দল সবচেয়ে বেশি ভোট পেল, দ্য পার্টি হুইচ হ্যাজ গট দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ সিটস, দ্যাট পার্টি উইল ফর্ম দ্য গভর্নমেন্ট অ্যাট দ্য স্টেট লেভেল। যখন স্টেট গভর্নমেন্টের বিধানসভার ইলেকশন হলো, যেই দল সবচেয়ে বেশি ভোট পেল সেই দলই সরকার গঠন করবে। ঠিক আছে, সেই এমএলএদেরকে নিয়েই সরকারটা গঠিত হবে। তাহলে এখানে আরেকটা কথা আসছে, আমরা তাদেরকে বলবো মেজরিটি পার্টি। ঠিক আছে, আমরা তাদেরকে বলে দিচ্ছি মেজরিটি পার্টি। কেমন? আর যেই দলগুলো কম ভোট পেয়েছে, সেই এমএলএ জিতেছেন ভোটে, কিন্তু তার দল বেশি ভোট পায়নি, এমন যারা থাকবেন তাদেরকে, সেই এমএলএদেরকে নিয়ে গঠিত হবে অপোজিশন পার্টি, বিরোধী দল আমরা যাকে বলবো। সেই বিরোধী দলেরও ভূমিকা রয়েছে বিধানসভায়। ঠিক আছে, তাহলে আমরা যেটা বলছিলাম যে এই যে এমএলএরা নির্বাচিত হয়ে আসছেন, তার জন্য প্রথমেই যে কাজটা প্রয়োজন সেটা হলো সমগ্র রাজ্যকে কতগুলো কনস্টিটুয়েন্সিতে ভাগ করা হয়। কনস্টিটুয়েন্সি, এই কনস্টিটুয়েন্সি ব্যাপারটা কি? সেটাকে আমরা বলি বাংলায় নির্বাচনী এলাকা। সে ফর এক্সাম্পল আমাদের রাজ্যে তোমরা নিশ্চয়ই জানো যে ত্রিপুরাতে কয়টা কনস্টিটুয়েন্সি রয়েছে। এটা নিশ্চয়ই তোমাদের জানা থাকার বিষয়, জেনে থাকবে তোমরা। সেটা হচ্ছে 60টা। আমাদের ত্রিপুরাতে 60টা কনস্টিটুয়েন্সি রয়েছে। ঠিক আছে, এই 60 কনস্টিটুয়েন্সি থেকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা ভোটের মাধ্যমে ভোটে নির্বাচিত হয়ে তারা বিধানসভায় আসেন। তাহলে বুঝতে পেরেছো কনস্টিটুয়েন্সি ব্যাপারটা। এটাও একটা কোশ্চেন লেখা থাকে পরীক্ষায়, এটাও লিখে রাখতে পারো যে কনস্টিটুয়েন্সি মানে কি, হোয়াট ডাজ দ্য টার্ম কনস্টিটুয়েন্সি মিন। ঠিক আছে, বা নির্বাচনী এলাকা বলতে কি বুঝো? নির্বাচনী এলাকা বলতে সেই অঞ্চলকে আমরা বুঝি যেখান থেকে কোনো একজন প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেখান থেকে প্রতিযোগিতা করবেন, তাদের মধ্যে থেকে একজন নির্বাচিত হয়ে আসবেন। এই হলো বিষয়টা। তাহলে কনস্টিটুয়েন্সি মানে হচ্ছে নির্বাচনী এলাকা, যাদের থেকে আমরা একজন করে প্রতিনিধি পাবো। তেমনিভাবে আমাদের ত্রিপুরায় যেমন আছে 60। এটা ডিপেন্ড করে জনসংখ্যা, ওকে, পপুলেশন ডিস্ট্রিবিউশনের উপরেই অনেকটা ডিপেন্ড করে যে একটা রাজ্যে কতটা কনস্টিটুয়েন্সি থাকবে। আমাদের ছোট্ট রাজ্য, এখানে 60টা, বড় রাজ্যে অনেক বেশি কনস্টিটুয়েন্সি থাকে। ঠিক আছে, আবার আমাদের থেকেও ছোট রাজ্য যেখানে আছে সেখানে আরও কম থাকবে, এটা খুব স্বাভাবিক বিষয়। তবে যাই হোক, এটা আমাদের জানা হয়ে গেল যে কনস্টিটুয়েন্সি বা নির্বাচনী এলাকা কি। তো সেখান থেকে প্রত্যেক নির্বাচনী এলাকা থেকে একজন করে এমএলএ এসে
বিধানসভায় বসবেন, সরকার গঠন করবেন। পাশাপাশি কারা থাকবে? বিরোধী দলরাও থাকবে, বিরোধী দলের এমএলএরা যারা ভোটে জিতে এসেছেন তারাও সেখানে থাকবে। এখন আমরা যেটা দেখলাম যে এখানে মেজরিটি পার্টি আর অপোজিশন পার্টি। মেজরিটি পার্টি মানে নিশ্চয়ই বুঝতে পেরেছ, যারা সরকার গঠন করছে। এখন আমরা দেখব এই যে যারা এমএলএ হিসাবে নির্বাচিত হয়ে আসলেন তাদের মধ্যে থেকে একজনকে মুখ্যমন্ত্রী, দ্য চিফ মিনিস্টার হিসাবে সিলেকশন করা হবে। ঠিক আছে, যিনি চিফ মিনিস্টার হিসাবে সিলেকশন পাচ্ছেন তিনিও কিন্তু একজন এমএলএ হিসাবে নির্বাচিত হয়েছেন। ঠিক আছে, বুঝতে পারছো কথাটা? তিনিও একজন এমএলএ হিসাবেই নির্বাচিত হয়েছেন। এখন যেই দল, যেই রাজনৈতিক দলের এমএলএরা, যেই রাজনৈতিক দল সবচেয়ে বেশি ভোট পেয়েছে সেই রাজনৈতিক দলের এমএলএরা সবাই মিলে ঠিক করবেন কে তাদের মধ্যে লিডার হবে। হু উইল বি দ্য লিডার অফ দেয়ার টিম। ইটস এ টিম, এটা টিম ওয়ার্ক। সরকার পরিচালনা কারো একার পক্ষে সম্ভব নয়। ইট ইজ ইম্পসিবল টু রান এ গভর্নমেন্ট বাই এ সিঙ্গেল পার্সন। দ্যাটস ওয়াই ইটস এ টিম ওয়ার্ক। সবাই একসঙ্গে মিলেই কাজটা করতে হবে। তো সেখানে যেটা বলছিলাম, যেই দল সবচেয়ে বেশি ভোট পেল সেই দলের এমএলএরা সবাই মিলে ঠিক করবেন তাদের মধ্যে থেকে কে হবেন তাদের লিডার, কে হবেন তাদের নেতা। সেই নেতাই হবেন চিফ মিনিস্টার, আমরা যাকে বলি মুখ্যমন্ত্রী। ঠিক আছে, এখন এই মুখ্যমন্ত্রীর সিলেকশন হয়ে গেল, তার নামটা চলে গেল কার কাছে? গভর্নরের কাছে। ওকে, যাকে বলা হয় রাজ্যপাল। ওকে, রাজ্যপালকে বলা হয় কি? দ্য হাইয়েস্ট এক্সিকিউটিভ অফ এ স্টেট। ওকে, গভর্নর ইজ দ্য হাইয়েস্ট এক্সিকিউটিভ অফ এ স্টেট। ওকে, সেই গভর্নর কী করবেন? তাকে, মুখ্যমন্ত্রীকে নিয়ম মাফিক পর্যায়ে, ঠিক আছে, একটা আনুষ্ঠানিকতার মাধ্যমে তাকে নিযুক্ত করবেন। মুখ্যমন্ত্রীকে নিযুক্ত করবেন কে? রাজ্যপাল, গভর্নর। এখন মুখ্যমন্ত্রী নির্বাচন হয়ে গেল, মুখ্যমন্ত্রীকে ঠিক হয়ে গেল। এখন মুখ্যমন্ত্রী কী করবেন? যেই এমএলএরা নির্বাচিত হয়েছেন তার রাজনৈতিক দলের, এখন তাদের মধ্যে থেকে কাকে কাকে তিনি কোনো বিশেষ দায়িত্ব দেবেন। যেমন মনে করো, আমরা বললাম যেমন পিডব্লিউডি একটা ডিপার্টমেন্ট আছে, বা মনে করো স্বাস্থ্য দপ্তর রয়েছে, বা মনে করো শিক্ষা দপ্তর রয়েছে। ঠিক আছে, তো এই সকল বিষয়, এ সকল দপ্তরকে দেখাশোনা করার জন্য, এই সকল দপ্তরের কাজগুলো যাতে ঠিকঠাকভাবে চলে এবং কাদেরকে দিয়ে ঠিকঠাকভাবে কাজটা চলতে পারে সেটা মুখ্যমন্ত্রী চিন্তা করবেন যে তিনি কাকে তার দলের এমএলএদের মধ্যে থেকে কাদেরকে তিনি ঠিক করবেন সেই সব দপ্তরের দায়িত্ব দেওয়ার জন্য। এভাবে অন্যান্য দপ্তরের মন্ত্রীরাও ঠিক হয়ে যান কার সিদ্ধান্ত অনুযায়ী? অবশ্যই মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী। ঠিক আছে, এই হয়ে গেল রাজ্যের মন্ত্রী পরিষদের গঠন। ওকে, দ্য স্টেট অ্যাসেম্বলি ইজ ফর্মড ইন দিস ম্যানার। ওকে, তাহলে এখন আমরা দেখব এই যে যারা নির্বাচিত হলেন, মন্ত্রী পরিষদ গঠিত হলো মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, তারা কোথায় বসছেন? তারা বসছেন লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে, বাংলায় যাকে বলা হয় বিধানসভা। ঠিক আছে, কোনো কোনো রাজ্যে বিধান পরিষদ বলেও একটা থাকে, একটা অর্গান থাকে। ঠিক আছে, এটা মাত্র ভারতবর্ষের 4-5টা রাজ্যে রয়েছে। ঠিক আছে, সাধারণত এগুলো বড় রাজ্যে দেখা যায় দুটো হাউস থাকে, আপার হাউস, লোয়ার হাউস, রাজ্য শাসন ব্যবস্থায়। আমাদের এখানে ছোট্ট রাজ্য একটাই রয়েছে, একটাই আইন বিভাগ রয়েছে, সেটাকে বলা হচ্ছে বিধানসভা, আর ইংরেজিতে যাকে বলবে লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ, ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি। ঠিক আছে, এখন এই নির্বাচিত প্রতিনিধিরা যারা নির্বাচিত মানে অধিক সংখ্যক ভোট পেয়েছেন সেই এমএলএরা বিধানসভায় বসে ঠিক করবেন এখন রাজ্যটা কিভাবে চলবে। হাউ দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন উইল রান। দেখবে আমাদের বইয়ে একটা আলোচনা আছে, বিভিন্ন এমএলএরা বিধানসভায় কথা বলছেন। ঠিক আছে, কোনো একজন এমএলএ দাঁড়িয়ে বললেন, খুব সম্ভবত বিরোধী দলের একজন নির্বাচিত এমএলএ, তিনি বলছেন যে আমার এলাকায় গত 1-2 সপ্তাহের মধ্যেই প্রায় 15 জন লোক ডায়রিয়ায় মারা গেল। এটা কেমন কথা? ঠিক আছে, এত কম সময়ের মধ্যে এতজন লোক মারা গেল, তো কেন সরকারি স্বাস্থ্য পরিষেবা এতটা খারাপ কেন? তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলছেন। ঠিক আছে, তিনি বলছেন যে এরকম এই সমস্যা, এর থেকে পরিত্রাণের উপায় কী? সরকার কেন বিষয়টা দেখছে না? হয়তো আরেকজন এমএলএ দাঁড়িয়ে বলছেন যে আমার এলাকায় তো পানীয় জলের ভালো ব্যবস্থা নেই, কেন এই যারা ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্ট তারা বিষয়টা দেখছে না, সরকার কেন বিষয়টা দেখছে না? এমনভাবে আলোচনা চলতে থাকে। ঠিক আছে, সরকারি পক্ষের, বিরোধী পক্ষের এমএলএরা তাদের মধ্যে এভাবে আলোচনা তুলতে থাকেন বিভিন্ন বিষয়ে। এখন একজন সরকারি পক্ষের এমএলএ দাঁড়িয়ে হয়তো বললেন যে না, সরকার তো ব্যবস্থা নিচ্ছে, ঠিক আছে, হয়তো কোনো কোনো জায়গায় হয়তো কিছুটা খামতি রয়ে গেছে, কিন্তু সরকার এই বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ যে সরকারি
কাজকর্মগুলো যাতে সঠিকভাবে পরিচালিত হয়, যে যেখানে কোনো মানে গাফিলতি হয়েছে অবশ্যই এটা দেখা হবে। তো এমনভাবে সরকার বিরোধী পক্ষ মিলেই এভাবে চলতে থাকে। তো বিরোধী পক্ষের যে উদ্দেশ্যটা সেটা হলো সরকারের ভুল ত্রুটিগুলি ধরে জনসমর্থন আদায় করা। কেন? কার উদ্দেশ্য কি? কারণ সবাই চায় ক্ষমতা লাভ করতে, ঠিক আছে? বিরোধী পক্ষ চায় যে যাতে নাকি তারা পরবর্তী নির্বাচনে মানুষের ভোট পেতে পারে। তো এভাবে তারা সবসময় সরকারের ভুল ত্রুটিগুলি বের করে জনসমক্ষে আনে, এভাবেই চলতে থাকে রাজ্য শাসন। এখন এখানে আরেকটা অংশের বড় ভূমিকা রয়েছে যেটাকে আমরা বলবো মিডিয়া, ঠিক আছে? যেমন সংবাদপত্র রয়েছে, তারপরে টিভি চ্যানেল রয়েছে বিভিন্ন। তারা কি করবে? যখন বিধানসভার আলোচনা হয়ে গেল, এবার মন্ত্রী, মুখ্যমন্ত্রী বলো বা স্বাস্থ্যমন্ত্রী বলো, তাদেরকে নিয়ে হবে প্রেস কনফারেন্স বা সাংবাদিক সম্মেলন। এখন সাংবাদিকেরা জিজ্ঞেস করবেন যে এই যে ঘটনাগুলো হচ্ছে আপনারা কি করছেন, যে এখানে ডায়রিয়ায় লোক মারা গেল, বা ওই আরেকটা নির্বাচনী এলাকায় আরেকটা অঞ্চলে সেখানে জলের ভালো ব্যবস্থা নেই, আপনারা কি বিষয়গুলো দেখছেন না? এত লোক মারা যাচ্ছে। তখন তারা কি করবেন? তারা সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন, তারা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করবেন। এমনকি প্রয়োজনে মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী সবাই মিলে সেই অঞ্চলে ভিজিট করতে যান প্রয়োজনে, ঠিক আছে? যখন যেখানে কোনো বিশেষ গুরুতর সমস্যা দেখা দেয় তখন মুখ্যমন্ত্রী আর অন্যান্য যাদের যে বিষয়ে সমস্যা হয়েছে, যেমন আমরা বলেছি ডায়রিয়ার কথা যেখানে হয়েছে, সেখানে স্বাস্থ্যমন্ত্রী সহ মুখ্যমন্ত্রী সহ সেখানে ভিজিট করতে গেলেন তাদের টিম নিয়ে, একদম নিজস্ব চোখে দেখে আসলেন যে সমস্যাটা কোথায় হচ্ছে। তখন গিয়ে হয়তো দেখলেন যে সেখানে যেটাকে বলা হয় জল নিকাশি ব্যবস্থা, যে স্যানিটেশন সিস্টেম বা ড্রেনেজ সিস্টেম প্রপার নয়। কারণ তোমরা তো জানো ডায়রিয়া হচ্ছে একটা জলবাহিত রোগ, নাকি? তাহলে এই ডায়রিয়া সমস্যাটা থেকে মুক্তি পেতে গেলে তাহলে কি করতে হবে? সেই অঞ্চলে আগে জল নিকাশি ব্যবস্থাটা ভালো করতে হবে, পয়েন্ট নাম্বার 1। 2 নম্বরে সেখানে ভালো পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করতে হবে। সেফ ড্রিঙ্কিং ওয়াটার মাস্ট বি প্রোভাইডেড টু দ্য পিপল সো দ্যাট দে ক্যান রিমেইন সেফ, দে ক্যান সেভ দেমসেলভস ফ্রম ওয়াটার বর্ন ডিজিজেস। যেসব রোগগুলো জলের দ্বারা হয়, সেখানে যদি পরিশ্রুত ভালো জল না পায় তাহলে তো এই রোগ বন্ধ করা যাবে না, এটা বাড়তেই থাকবে। তখন মুখ্যমন্ত্রী বলো বা স্বাস্থ্যমন্ত্রী বলো সেখানে গিয়ে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবেন। তারা ব্যবস্থা নেন যে কি সমস্যা হলো, এখানে কেন ভালো জলের ব্যবস্থা নেই, এটার মধ্যে ইমিডিয়েট তার সঙ্গে সঙ্গে এখানে ব্যবস্থা করতে হবে, এখানে ভালো জলের ব্যবস্থা করতে হবে, জল নিকাশি ব্যবস্থার উন্নতি করতে হবে। তারা সরকারের যে অন্যান্য ডিপার্টমেন্টগুলো রয়েছে, যেমন ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্ট রয়েছে, ঠিক আছে, বা কি বলবো পিডাব্লিউডি রয়েছে, ঠিক আছে, পাবলিক ওয়ার্ক যারা দেখছে, ঠিক আছে না, এসব বিষয়গুলো, এসব ডিপার্টমেন্ট, সরকারের অন্যান্য বিভাগগুলো রয়েছে যে কাজটা দেখছে, তাদেরকে নির্দেশ দেবেন যে আপনারা ইতিমধ্যে ব্যবস্থা নিন যাতে এই রোগটা থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়। কেমন, বুঝতে পারছো? তো এমনভাবেই সরকারি কাজকর্ম এখানে চলতে থাকে। এখন আমরা দেখব যে সরকারের এখানে আর কি কি দায়িত্ব রয়েছে। তাহলে আমরা আরও কয়েকটা বিষয় দিকে, যেটা আমরা আলোচনা করছিলাম, যে কোথাও যে সমস্যাটা হয়েছে, স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাটা হয়েছে, সেখানে দ্রুত ভিজিটে গিয়ে দেখতে গিয়ে দেখলেন যে বিভিন্ন সমস্যা রয়েছে, তখন সেখানকার বিভিন্ন দপ্তরের হাতে যে বিভিন্ন, যেমন ওয়াটার সাপ্লাই বললাম বা পিডাব্লিউডি বললাম, তারা সেখানে যাতে সঠিক পদক্ষেপ নিয়ে মানুষকে বিপদ থেকে মুক্ত করতে পারে তার জন্য তারা নির্দেশ দেবেন, সেভাবেই কাজ চলবে। তাহলে সরকারের আরেকটা কাজ হলো যে বিভিন্ন দপ্তর নিয়ন্ত্রণ। আমরা যেটা বলছিলাম, যেমন মনে করো শিক্ষা দপ্তর, ঠিক আছে, এই যেমন মনে করো আমি এখানে ক্লাস করছি বা তোমরা ছাত্র রয়েছ, আমরা সবাই কি বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে রয়েছি আমরা। তেমনিভাবে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট রয়েছে, পিডাব্লিউডি, মনে করো রাস্তা সারাই করা, রাস্তা তৈরি করা, ঠিক আছে, কোথাও ড্রেন তৈরি করা, জল নিকাশি ব্যবস্থার জন্য ব্রিজ নির্মাণ করা, ঠিক আছে, বা স্কুল তৈরি করা, এসব বিভিন্ন কাজগুলো পিডাব্লিউডি ডিপার্টমেন্টের মাধ্যমে হয়ে থাকে, ঠিক আছে। তারপর আবার রয়েছে স্বাস্থ্য দপ্তর, একটা বিশেষ গুরুত্বপূর্ণ দপ্তর, বিভিন্ন অঞ্চলে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, গ্রামাঞ্চলে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা বা হসপিটাল তৈরি করা, এসব বিভিন্ন কাজগুলো সরকারের এই স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে হয়ে থাকে। এবং প্রত্যেকটা দপ্তরেরই এক একজন মন্ত্রী রয়েছে, প্রত্যেকজন মন্ত্রীর অধীনে এক একটা দপ্তর রয়েছে, সেই দপ্তরের মাধ্যমে তিনি কাজকর্মগুলি পরিচালনার ব্যবস্থা করেন, ঠিক আছে, যাতে নাকি সার্বিক সুযোগ সুবিধা মানুষ পেতে পারে। দ্বিতীয় কাজ হচ্ছে এখানে যে আমরা লেজিসলেটিভ, আমরা তো মূলত লেজিসলেটিভ অ্যাসেম্বলির কথা বলছি। রাজ্য শাসন কিসের মাধ্যমে, রাজ্যের শাসন ব্যবস্থাটা কিসের মাধ্যমে পরিচালিত হয়? অফকোর্স আইনসভার মাধ্যমে, থ্রু দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি। যা কিছু নতুন সিদ্ধান্ত, এটা তো কেউ একা নিয়ে নিতে পারবে না, ঠিক আছে। যেটা বলছিলাম যে সরকার
কোনো একা ব্যক্তির, যেটা মুখ্যমন্ত্রী বা কোনো একজন মন্ত্রীর পক্ষে সম্ভব না এই রাজ্য শাসন ব্যবস্থাটা পরিচালনা করা। তাহলে সেখানে কি করতে হবে? সেখানে সবার মিলিত প্রচেষ্টায়, হ্যাঁ অফকোর্স মুখ্যমন্ত্রী নেতৃত্ব থাকবে সেখানে, তিনি সবাইকে নিয়ে, অন্যান্য মন্ত্রীদের নিয়ে রাজ্য শাসন ব্যবস্থাটা সুন্দরভাবে পরিচালনা করবেন। এবং এখানে কি দেখা যাচ্ছে, যখন আমরা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বা বিধানসভায় যখন মন্ত্রীরা বসছেন তখন বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে, ঠিক আছে? তো এই যে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হচ্ছে সেগুলোই এক এক ধরনের একটা আইনে পরিণত হচ্ছে, একটা নিয়মে পরিণত হচ্ছে, ঠিক আছে? এখন এই নিয়মগুলোকে যাতে সঠিকভাবে কার্যকরী করা যায়, শুধু নিয়ম বানালে তো হবে না, সে নিয়মটাকে কার্যকরী করতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো কথাটা? যেমন যেটা আমি বলেছিলাম তোমাদেরকে আগে, যেমন মনে করো একটা বই, তোমরা বই পেয়েছো নাকি, সিভিক্স বই পেয়েছো, বিজ্ঞান বই পেয়েছো বিভিন্ন, এখন বইটা নিয়ে শুধু ঘরে রেখে দিলে তো হবে না, তাহলে কি করতে হবে? সেটাকে পড়তে হবে। আমরা যখন পড়বো তখন জানবো বিষয়টা নিয়ে, ঠিক কি না? তাহলে যখন আইনটা তৈরি হলো, একটা নতুন নিয়ম তৈরি হলো, যেমন বলছিলাম আমরা ওই অঞ্চলটার সমস্যা, যেখানে ডায়রিয়া হয়েছে, এখন মন্ত্রী গিয়ে সেখানে দেখলেন সমস্যাটা, তখন তিনি কি বললেন? তিনি সেই দপ্তরকে, যেমন মনে করো জল সরবরাহের দপ্তরকে নির্দেশ দিলেন যে আপনারা দ্রুত এখানে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের ব্যবস্থা করুন, ঠিক আছে? এই যে তিনি বললেন, এটা নিয়ে বিধানসভায় আলোচনা হলো, তখন সেখানে সেই দপ্তর, ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্ট, ঠিক আছে, তারা সেখানে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করবে। তাহলে আইন তৈরি হলো, আইনটাকে কার্যকরী করা, ওকে, টু ইমপ্লিমেন্ট দ্য ল, সেটা হচ্ছে কি না সেটাও দেখবে রাজ্য সরকার, ঠিক আছে? রাজ্য সরকার তাহলে এই কাজটাও রয়েছে যে দেখা যে আইনটা সঠিকভাবে কার্যকরী হচ্ছে কিনা, যে নিয়মটা পালন করা হয়েছে সেই নিয়মটাকে মানা হচ্ছে কিনা, তখন গিয়ে মানুষের সার্বিক কল্যাণ সম্ভব। তারপরে আমরা যে ফাইনাল যে কথাটা বলতে চাইছি যে মানুষের হাতেই ক্ষমতা, এই কথাটা কেন বলা হচ্ছে? যে শুধু প্রতিশ্রুতি দেওয়া না যে এখানে জলের ব্যবস্থা করতে হবে, এরপর দেখা গেল আর জলের ব্যবস্থা হলোই না, তখন মানুষ কী ভাববে? যে না, তাহলে তো কাজটা ঠিক হচ্ছে না। তখন মানুষ কি করে? তখন মানুষ পরবর্তী যখন নির্বাচনে, তখন দেখা গেল যে মানুষ যে যে সরকার রয়েছে তাকে ভোট না দিয়ে অন্যদেরকে ভোট দিল, অন্য বিরোধী দলকে ভোট দিল, এমন হতেই পারে, ঠিক আছে? এটা কারণ কি? কারণ মানুষের হাতেই পুরো ক্ষমতা রয়েছে, এটা গণতন্ত্র, ঠিক আছে? গণতন্ত্রে মানুষের হাতেই সার্বিক ক্ষমতা রয়েছে। পিপল হ্যাভ দ্য সোল অথরিটি টু ইলেক্ট দ্য এমএলএস ইন এ স্টেট, ঠিক আছে? তাহলে মানুষ যখন দেখবে যে তাদের সব কিছু পূরণ হচ্ছে ঠিকঠাকভাবে, তাহলে তারা সেই সরকারকেই কন্টিনিউ করবে, ঠিক কিনা? যখন দেখবে যে হচ্ছে না, তখন নিশ্চয়ই তারা অন্য কিছু চিন্তা করবে। এমনভাবেই রাজ্য শাসন ব্যবস্থাটা পরিচালিত হতে থাকে। মানুষের হাতেই সার্বিক ক্ষমতা রয়েছে, তারাই নির্বাচনে সঠিক সিদ্ধান্ত দেয়। আমরা এখন মোটামুটি আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এখন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছি, ঠিক আছে? আমি বোর্ডে লিখে দিচ্ছি প্রশ্নগুলো, এগুলো তোমাদের কাজে লাগবে, এগুলো খাতায় লিখে নিলে সবচেয়ে ভালো হয়। এই সম্পর্কিত প্রশ্নের উত্তরগুলো একদম সহজভাবে, ঠিক আছে, বলে দেবো, যাতে তোমরা খুব সহজভাবে এগুলো তৈরি করতে পারবে, শিখতে পারবে, কোনো অসুবিধা হওয়ার কথাই না, ঠিক আছে? আমি কয়েকটা কোশ্চেন লিখে দিচ্ছি, এগুলো তোমরা খাতায় লিখে নাও, লিখে নিয়ে উত্তরগুলো তৈরি করে ফেলবে, ঠিক আছে? তাহলে পুরোটা অধ্যায় সম্পর্কে একটা আইডিয়া হয়ে গেল। ইউ উইল গেট দ্য টোটাল আইডিয়া অ্যাবাউট দ্য চ্যাপ্টার, ওকে? তাহলে আমরা মোটামুটি আলোচনার শেষ পর্যায়ে চলে আসলাম। এখন ছাত্রছাত্রীরা, যেটা বলছিলাম, আমি কিছু কোশ্চেন বলছি, এই কোশ্চেনগুলো খাতায় লিখে নিতে পারো, যাতে তোমরা পুরোটা অধ্যায়ের উপর আলোচনা হয়ে গেল, এবং এইগুলো তৈরি করে নিলেই তোমাদের মোটামুটি ধারণাটা পরিষ্কার হয়ে যাবে। এগুলো পড়লেই তোমরা পরীক্ষায়ও এই কোশ্চেনগুলো থেকে পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা যে জিনিসটা বলছিলাম, প্রথমে যে কোশ্চেনটা আমি লিখলাম, হোয়াট ডাজ দ্য টার্ম কনস্টিটুয়েন্সি মিন? নির্বাচনী এলাকা বলতে কি বুঝো? ঠিক আছে, এটার উত্তরটা আমরা আলোচনা করে ফেলেছি এখানে অলরেডি, ঠিক আছে? নির্বাচনী এলাকা কি? মানে যখন বিধানসভার ইলেকশন হয় তার পূর্বেই প্রত্যেকটা রাজ্যকে কতগুলি অঞ্চলে ভাগ করা হয়, ঠিক আছে? প্রত্যেকটা অঞ্চল থেকে এক একজন প্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণ করেন, প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে। এখন যে রাজনৈতিক দলের প্রতিনিধি সবচেয়ে বেশি ভোট পাবেন তিনি এমএলএ হিসাবে নির্বাচিত হয়ে বিধানসভায় আসবেন, ঠিক আছে? তাহলে এই যে রাজ্যের বিভিন্ন বিভাগগুলো, যার ভিত্তিতে নির্বাচন হবে, তাকেই বলা হচ্ছে নির্বাচনী এলাকা, কনস্টিটুয়েন্সি, ওকে? ইংরেজিতে যাকে বলা হয় কনস্টিটুয়েন্সি। দ্বিতীয়ত আমি বলেছি যে হু ইজ অ্যান এমএলএ? একজন এমএলএ কে, বা এর ফুল ফর্মটা কি? এটা তোমরা নিশ্চয়ই জানা হয়ে গেছে এতক্ষণে, যে এমএলএর ফুল ফর্ম কি হলো? মেম্বার্স অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যাকে বাংলায় আমরা কি বলি? বিধায়ক। বিধানসভার যিনি সদস্য, তাকেই আমরা বলছি এমএলএ। তো সেই এমএলএ যখন নির্বাচনে, যখন প্রত্যেকটা রাজনৈতিক দলের এক একজন প্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণ করলেন, যেই দল সবচেয়ে বেশি ভোট পেল তিনি এমএলএ হিসাবে নির্বাচিত হয়ে বিধানসভায় আসলেন, তাকেই আমরা বলছি বিধায়ক, আর ইংরেজিতে আমরা বলছি এমএলএ, যার ফুল ফর্ম হলো কি?
মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। ঠিক আছে, এখন যেটা বলা হচ্ছে যে হ্যাঁ 3 নম্বর প্রশ্ন তাহলে হয়ে গেছে এর মধ্যে, যে হাউ ইজ অ্যান এমএলএ ইলেক্টেড, একজন এমএলএ কীভাবে নির্বাচিত হন। এটাও আমি বলে ফেলেছি অলরেডি, তোমাদের নিশ্চয়ই জানা আছে যে বাই দ্য মেথড অফ ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি, সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে এমএলএদেরকে নির্বাচন করা হয়। কারণ আমরা আলোচনা করছি রাজ্য শাসন ব্যবস্থা, এই রাজ্য শাসন ব্যবস্থায় থ্রু দ্য মেথড অফ ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি দ্য মেম্বার্স আর ইলেক্টেড। ওকে, প্রতিনিধিরা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা নির্বাচিত হন জনগণ দ্বারা। ঠিক আছে, এখানে যারা 18 ইয়ার্স অ্যান্ড অ্যাভাব রয়েছে রাজ্যে, তারা ভোট দিয়ে কোনো একজনকে তাদের নির্বাচনী এলাকা থেকে নির্বাচন করেন। এভাবেই এমএলএরা ইলেক্টেড হন। পরের প্রশ্নে আমরা যাচ্ছি, হাউ সাম এমএলএস বিকাম মিনিস্টার্স। ওকে, কিছু কিছু এমএলএ মিনিস্টার হন। ঠিক আছে, যেমন মনে করো আমরা যদি আমাদের রাজ্যের কথা ধরি, এখানে কয়টা কনস্টিটিউয়েন্সি রয়েছে ছাত্রছাত্রীরা, আমি আগেই বলেছি আমাদের রাজ্যে, এটা জানা আছে তোমাদের অনেকেরই নিশ্চয়ই, এখানে 60টা কনস্টিটিউয়েন্সি রয়েছে আমাদের রাজ্যে। তো তেমনিভাবে বড় রাজ্য হলে সেখানে অনেক বেশিও থাকতে পারে। ঠিক আছে, আবার ছোট রাজ্য বা পপুলেশন, জনসংখ্যার উপর নির্ভর করে ওটা ঠিক হয়ে থাকে, সেখানে কমও হতে পারে। তো যাই হোক, কম হোক বেশি হোক সেটা কথা নয়। তো প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সি থেকে এক একজন এমএলএ নির্বাচিত হয়ে আসছেন। কিন্তু এখন এই প্রত্যেকজন এমএলএ, যেই রাজনৈতিক দল সবচেয়ে বেশি ভোট পেল, এখন মনে করো 60টা কনস্টিটিউয়েন্সি আমাদের রাজ্যে রয়েছে, তার মধ্যে থেকে কোনো একটা দল হয়তো 40টা সিট পেল, তার মানে সেই দল এখানে মন্ত্রিসভা গঠন করবে, ঠিক না? তারা মন্ত্রিত্ব পাবে, বিধানসভায় বসবে, সরকার চালাবে। কিন্তু তার মানে এই না যে সেই 40 জনই মন্ত্রী হবেন। দে আর দ্য এমএলএস। নাও দ্য চিফ মিনিস্টার উইল ডিসাইড, যেটা বলেছি, আফটার ইলেকশন all the elected MLAs from that particular majority party, they will decide who will be their leader, তাদের নেতা কে হবেন। তাদের নেতা এখানে আমরা বলতে মুখ্যমন্ত্রীকে বোঝাচ্ছি। এখন মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী কয়েকজন এমএলএকে, যিনি তাদেরকে মোস্ট এফিশিয়েন্ট মনে করবেন, যিনি তাদেরকে ভাববেন যে হ্যাঁ উনাকে দিয়ে, এই এমএলএকে দিয়ে তার এই পার্টিকুলার দপ্তরটা ভালোভাবে চলতে পারে, সেই অনুযায়ী তিনি দায়িত্ব ভাগ করে দেবেন। তাহলে এখানে কয়েকজন এমএলএকে কয়েকটা দপ্তরের দায়িত্ব, যেমন পিডাব্লিউডি একটা ডিপার্টমেন্ট বলেছি, ঠিক আছে, যেমন এডুকেশন, শিক্ষা দপ্তর রয়েছে, স্বাস্থ্য দপ্তর রয়েছে, ঠিক আছে, এমনভাবে তো বিভিন্ন দপ্তরগুলো রয়েছে। তো কয়েকটা দপ্তরের জন্য, দপ্তর তো আর অনেকগুলো নেই, তো এই দপ্তরগুলোর জন্য প্রত্যেকটার এক একজন হেড বা প্রধানের প্রয়োজন। সেই প্রধানকে কে ঠিক করবেন? অবশ্যই মুখ্যমন্ত্রী ঠিক করবেন যে সেই দপ্তরের প্রধান কে হবেন। সেই দপ্তরের প্রধানের হাতে যথেষ্ট দায়িত্ব থাকবে। এখন যেটা বলছিলাম যে একজন মন্ত্রী কোনো একটা দপ্তরের দায়িত্বে থাকবেন, এখন সেই মন্ত্রী ঠিক করবেন যে তার দপ্তরের প্রচার বিকাশ কিভাবে হবে। যেমন আমরা বলছিলাম যে আমরা যদি সেই পুরনো উদাহরণটাতে যাই, যে কোনো একটা অঞ্চলে স্বাস্থ্য ব্যবস্থাটা ঠিক ভালোভাবে চলছে না, যে কারণে মানুষ প্রায় সময়ই অসুস্থ হচ্ছে, তখন সেই ক্ষেত্রে কি করা যাবে? তখন সেখানে মন্ত্রী ভিজিটে গেলেন, দেখলেন যে সমস্যাটার কোথায় সমস্যাটা হচ্ছে। তখন তিনি সেখানে গিয়ে তার দপ্তরের অন্যান্যদেরকে নিয়ে সেখানে সরেজমিনে তদন্ত করে দেখলেন যে সমস্যাটা কোথায়। যেমন আমরা যে বললাম যে স্বাস্থ্য দপ্তর দেখবে, স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী গিয়ে সেই অঞ্চলে গিয়ে দেখলেন যে ডায়রিয়ার কারণটা কী, দেখলেন যে এখানে ভালো পানীয় জল সরবরাহ করা হচ্ছে না। তখন সেটা কী করতে হবে, যে পানীয় জলের যাতে ভালো ব্যবস্থা হয়, সেখানে জল নিকাশি ব্যবস্থা ভালো নয়, যেখান থেকে মানুষ জল নিচ্ছে ব্যবহার করার জন্য, পান করার জন্য, বিভিন্ন কাজের জন্য, সেই জলের উৎসটা হয়তো ভালো না। তাহলে সেখানে কি করতে হবে? অবশ্যই স্বাস্থ্যসম্মতভাবে পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে হবে। তখন তিনি তার দপ্তরের যারা আধিকারিক থাকবেন, দপ্তরের অন্যান্য লোকটা থাকবেন, তিনি সেখানে তাদেরকে তিনি তাদেরকে নির্দেশ দেবেন যে এখানে যাতে সেই ব্যবস্থাটা ভালোভাবে পরিচালনা করা যায়। তো এমনভাবে তার পুরো দপ্তরটা নিয়ে তিনি পরিচালনা করবেন, একটাই উদ্দেশ্য, সেটা নাকি জনগণের যাতে কল্যাণ হয়। এমনভাবে প্রত্যেকটা দপ্তর চলে থাকে, কারণ মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেবেন যে কাকে কোন দপ্তর দেবেন, কাকে কোন মিনিস্টার হিসাবে নির্বাচিত করবেন। এভাবেই কিছু এমএলএরা মন্ত্রিত্ব পেয়ে থাকেন। আমাদের যে প্রশ্নটা এরপরে যেটা বলছি, এটা যদিও আগেরই বিষয়, যে হাউ ডাজ দ্য অ্যাসেম্বলি ওয়ার্ক, লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে কাজটা কিভাবে চলে, সেটা তোমরা বুঝে গেছো এর মধ্যে নিশ্চয়ই। ঠিক আছে, খুবই সহজ বিষয়, কঠিন কোনো বিষয় না। যেটা বলছিলাম যে নির্বাচিত প্রতিনিধিরা, দ্য ইলেক্টেড এমএলএস কাম ওভার ইন দ্য অ্যাসেম্বলি, দে সিট ওভার দেয়ার, দে ডিসাইড ফর দ্য স্টেট। তারা স্টেটের জন্য নতুন করে পরিকল্পনা করেন,
পাশাপাশি সেখানে কারা থাকেন? সেখানে বিরোধী দলের এমএলএরাও থাকেন। যে দলগুলো, যে রাজনৈতিক দলগুলো সংখ্যাগরিষ্ঠতা পায়নি, ঠিক আছে, কিন্তু এমএলএরা ভোটে নির্বাচিত হয়েছেন, তারাও অ্যাসেম্বলিতে থাকবেন। তখন তারা কি করবেন? তারা সরকারের বিভিন্ন ভুল ত্রুটিগুলি, কোথায় সমস্যা হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এগুলো তারা তুলে ধরেন সেখানে। সেখানে তাদেরকে জবাব দিতে হয়, ঠিক আছে। এবং সামগ্রিকভাবে এই যে মন্ত্রিসভা, সেটা দায়িত্বশীল থাকে জনগণের নিকট, যে জনগণকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই প্রতিশ্রুতি তারা কতখানি পালন করছেন, ঠিক আছে। তাহলে এই সরকারি শাসন ব্যবস্থাটা এভাবে চলতে থাকে এবং এই চলার মাধ্যমেই আমরা রাজ্যের সামগ্রিক বিকাশ এবং উন্নয়ন দেখতে পাই, ঠিক আছে। তো যেটা বলছিলাম যে রাজ্য শাসন ব্যবস্থা এভাবেই পরিচালিত হতে থাকে, এর মাধ্যমেই রাজ্যের সামগ্রিক উন্নয়ন হতে থাকে। তাহলে আশা করি ছাত্রছাত্রীরা তোমরা সবাই বুঝতে পেরেছো এই বিষয়গুলো সম্পর্কে, ঠিক আছে। এর পাশাপাশি অন্যান্য কিছু প্রশ্নও থাকতে পারে, কেমন যে, যেমন মনে করো যে রাজ্য বিধানসভায় বিরোধী দলের ভূমিকা কী, ঠিক আছে, বা মুখ্যমন্ত্রী কিভাবে, আমি এখানে যদিও সবগুলো প্রশ্ন লেখা সম্ভব হয়নি, যেমন মুখ্যমন্ত্রী কিভাবে নির্বাচিত হন। তো মুখ্যমন্ত্রী নির্বাচনের ব্যাপারটা আমি অলরেডি বলেছি, খুবই সহজ বিষয়। ওকে, যে রাজনৈতিক দল থেকে সবচেয়ে বেশি এমএলএরা নির্বাচিত হয়েছেন তারা ঠিক করবেন তাদের নেতা কে হবেন, হু উইল বি দেয়ার লিডার, তিনিই হবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী প্রথমত একজন এমএলএ হিসাবে নির্বাচিত হচ্ছেন, তাই কি না? আমরা যেটা আগে আলোচনায় বুঝলাম, তিনি কিন্তু প্রথমত একজন এমএলএ হয়ে নির্বাচিত হচ্ছেন, ঠিক আছে, যখন বিধানসভার ভোট হচ্ছে। এখন ভোট হয়ে গেল, এখন সেই রাজনৈতিক দল, যেই দলটা সবচেয়ে বেশি ভোট পেয়েছে, তারা ঠিক করবে তাদের লিডার কে হবে, হু উইল বি দেয়ার লিডার, তিনি মুখ্যমন্ত্রী হবেন। এবং মুখ্যমন্ত্রী অন্যান্য দপ্তরের মন্ত্রীদের ঠিক করবেন। এই সামগ্রিকভাবে যেটা বলছিলাম, ইট ইজ নট এ ইজি জব টু রান দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন। রাজ্য শাসন পরিচালনা করা কারো একার পক্ষে সম্ভব নয়। তাহলে কি করতে হবে? ইটস এ টিম ওয়ার্ক। সবাই মিলিতভাবে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য শাসন ব্যবস্থা পরিচালিত হয়। তাহলে ছাত্রছাত্রীরা, আমরা আজকে এখানেই শেষ করব। যে প্রশ্নগুলো দিলাম এগুলো সুন্দর করে তৈরি করো, ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে থাকো।